যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 11ই এপ্রিল প্রধানমন্ত্রী জোরো ব্যাটিং করেছেন বাংলায়। তিনটে সভা, কাটোয়া থেকে শুরু। দেখুন, এসআইআর এ 91 লক্ষ নাম তো বাদ গেছে। তার মধ্যে পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু, মতুয়া সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়ের মানুষদের নামও আছে। এরা বিজেপির সমর্থন করে এসছে, তাদের ক্ষোভ আছে। অনেকে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। প্রধানমন্ত্রী কিন্তু আজকে শনিবার মানে 11ই এপ্রিল দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে মতুয়া সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। তারা কিন্তু দিদিমণির করুণায় বেঁচে নেই। তাদের সামনে বৈধ নাগরিক হওয়ার সুবিধা করে দিয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে সিএ এর বিরোধিতায় কি তাণ্ডব করেছিল তৃণমূল। মনে আছে আপনাদের 2019 সালে? 24 সালে লোকসভা নির্বাচনের আগে তো বিধি প্রণয়ন হলো। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কি অবজারভেশন, একটা ভোটে আপনি নাম হয়তো তুলতে পারলেন না, তার মানে কি এই আপনার নামটা বাদ হয়ে গেল, আপনি অধিকার থেকে বঞ্চিত হলেন? আগামী দিনে নামটা যাতে তুলতে পারেন সেই জন্যই তো ট্রাইব্যুনাল। ওটা তো অনেক চিরস্থায়ী বন্দোবস্ত। এসআইআর সময়ের দাবি। আজকে পরিষ্কার করে একটা জিনিস আমাদের বুঝে নিতে হবে। দেখুন, 58 লক্ষ নাম বাদ যাওয়ার পরে 1,50,00,000কে মোটামুটি নোটিশ পাঠানো হয়েছিল। তার মধ্যে 90 লক্ষের নিষ্পত্তি হয়ে গেছে, তার মধ্যে মাত্র 5 লাখ বাদ পড়েছে। কারা এই নিষ্পত্তিটা করেছিল? মাইক্রো অবজারভার, ইআরও। এই আরোরা দিদিমণি কারোর উপর বিশ্বাস রাখতে পারেন না, তিনি তো ছায়াকেও বিশ্বাস করেন না। সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট বলল কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে আস্থার কোনো সম্পর্ক নেই, একেবারে তলানিতে ঠেকেছে আস্থার সম্পর্ক। তখন তারা বাধ্য হলেন যে জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের এই প্রক্রিয়া নিয়োগ করতে। তখন এই তথ্যগত অসঙ্গতিতে যাদের নাম গিয়েছিল তাদের নথিপত্র আরো কঠোরভাবে বিচার হতে লাগলো। জুডিশিয়ারি ইনভলভ হলে যা নথি টথি দেওয়া হয়েছিল সেগুলোকে তারা এমনভাবে আতশ কাচের নিচে রাখলেন, জুডিশিয়াল সার্ভিসের যারা কর্মরত তারা তো করবেনই, জেলা জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ। তাহলে 60 লক্ষের মধ্যে 27 লক্ষের নাম বাদ গেল। এর দায় দিদিমণি এড়াতে পারেন? আজকে যদি বিষয়টা মাইক্রো অবজারভার, ইআরওদের হাতে থাকতো তাহলে এত নাম বাদ যেত না। আর এখানে কমিশনের কোনো ভূমিকা নেই। কমিশন বাদ দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকরা এই কাজে নিয়োজিত হয়েছিল। তারা যে ফয়সলা নিয়েছেন তার পরিণতিতে এটা দায়টা কার? একমাত্র দিদিমণির। এখন তিনি কুমিরের কান্না কেঁদে মানুষকে ভুল বোঝাচ্ছেন। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। এই পরিস্থিতিতে বাংলার ভোট হচ্ছে। দিদিমণি এসআইআর কেই ভোটের মূল ইস্যু করেছেন, মানুষের দুর্গতি হচ্ছে, কষ্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তিনি চাইছেন তার 15 বছরের রাজত্বের যে অপশাসন, যে চুরি ডাকাতির একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, তোলাবাজি, সিন্ডিকেট, সেদিক থেকে মানুষের নজর ঘুরে যাক, এসআইআর এর আবর্তে ভোটটা হোক। একাজে তিনি কিছুটা সফল। এসআইআর এর আবর্তে ভোট হলেও দিদিমণিকে জানেন না, হয়তো জানেন না, তিনি ওভার কনফিডেন্ট। বাংলা জুড়ে পরিবর্তনের তীর করে হাওয়া বইছে, একেবারে চোরাস্রোত, বুঝতে পারবেন না বাইরে থেকে। মানুষের সাথে কথা বলুন, একটা কথাই বলছে, রাজ্যটাকে বাঁচাতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে।
যারা মানে একেবারে ঘোরতর বিজেপি বিরোধী পরিবার, তারাও বলছে না না এবার ক্ষমা ঘেন্না করে ওদের কি দেব, রাজ্যটাকে বাঁচাতে হবে, সন্তানদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত রাখতে হবে, বিনিয়োগ কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে, অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এবার আনপ্রেসিডেন্টেড হিন্দু কনসলিডেশন দেখবে বাংলার মানুষ। সেটা শুধু সীমান্তবর্তী জেলাগুলোতে নয়, ধরুন মুর্শিদাবাদে এমনি হিন্দু কনসলিডেশন হয়, সেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কলকাতা, সেখানেও দেখবেন কিরকম হিন্দু কনসলিডেশন। কারণ পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ড। সেই হোমল্যান্ড যদি বিপন্ন হয়, জনবিন্যাসের পরিবর্তনের কারণে যদি এখানে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হয় আগামী 3-4 দশক বাদে, তাহলে বাঙালির হাতে কি থাকবে, বাঙালি হিন্দুর হাতে কি থাকবে? আমি একটা ভিডিও দেখছিলাম, এই হুগলির চণ্ডীতলা, সেখানে সনাতনী মাতৃশক্তি অভিযোগ করছেন, তাদেরকে বলা হচ্ছে মাথা ঢেকে বেরোতে, পারলে বোরখা পরে বেরোতে। পশ্চিমবঙ্গ, ভাবুন, এই ভিডিও ছড়িয়ে গেছে সব দিকে। এমন এমন জায়গা আছে যেখানে আপনি তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে পারবেন না, শাঁখ বাজাতে পারবেন না। পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ড। ও সেকুলারিজমের নাড়া পড়ে দেবেন, রাজ্য বাঁচান, হিন্দুদের বাঁচান। একজোট না হলে ভবিষ্যৎ প্রজন্ম এখানে থাকতে পারবে না। কলকাতা শহরের জনবিন্যাস বদলায়নি, ভালো করে চোখ কান খুলে রাস্তায় তো আপনারা সবাই বেরোন, দেখুন তো যে মানুষগুলো মাঝে মধ্যে ঘুরে বেড়ায় তাদেরকে দেখেছেন এখানে আগে? এরা কারা? কলকাতা স্টেশন, ওই স্টেশনের পাশ দিয়ে যে রাস্তা সোজা চলে আসছে খালপাড়, কারাও কারা? ঝুপড়ি বানিয়ে বসে আছে, ছিল না তো 7-8 বছর আগে? কোত্থেকে এলো? সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তার অদূরে কাজের বস্তি। বারবার করে বিজেপির সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য নিয়ে সরব হয়েছিলেন, সংসদে পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন এসআইএনপির কর্তৃপক্ষ, হলো না তো কিছু। তাহলে জনবিন্যাস বদলে যাচ্ছে। যারা এখনো চোখে ঠুলি পড়ে আছেন, দয়া করে রাজ্যটাকে বাঁচাতে হবে। এখন ওই ক্ষুদ্র দলীয় রাজনীতির সময় নয়। রাজ্য বাঁচলে তো তবে কেউ ডান, কেউ বাম, কেউ বিজেপি, কেউ তৃণমূল করতে পারবেন। আপনার ঘরের চৌকাঠে যদি বিপদ দাঁড়িয়ে থাকে, আপনি কিভাবে করবেন? বাঙালি এবার বুঝছে না তা নয়, বুঝছে আরো। এই বোধটাকে নিয়ে আপনারা এবার ভোটের লাইনে দাঁড়াবেন। বা পশ্চিমবঙ্গকে বাঁচতে হবে, হিন্দু বাঙালিকে বাঁচতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ পশ্চিমবঙ্গ চাই। এখানে জনবিন্যাসের এই অদল বদল আমরা ঘটতে দিতে পারি না। হিন্দু বাঙালির হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, সেই অস্তিত্বকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। এই শাসক চোখ কান বুঝে শুধু ভোট ব্যাংক পলিটিক্স করেছে। তোষণকে যে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, পশ্চিমবঙ্গের স্বাধীনতা উত্তর ইতিহাসে এই নিদর্শন আর কোথাও নেই। এবারের নির্বাচনটা একটা ক্রান্তিকালে হচ্ছে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই, হিন্দু বাঙালিকে বাঁচানোর লড়াই। অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ চাই। রাষ্ট্রবাদী মুসলমানদের সঙ্গে কারুর কোনো বিরোধ নেই, তারাও আমাদের মতো একই সুবিধা পাবেন, তারাও ভারতবর্ষের নাগরিক। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিকশিত ভারত গড়ব আমরা, আমাদের পরবর্তী প্রজন্মরা। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট,
যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। কিন্তু বরিশাল, পাবনা, খুলনা, ঠাকুরগাঁও, ঢাকা, চট্টগ্রাম, সাতক্ষীরা থেকে ঢুকে যাব, বাংলায় কথা বলি, প্রয়োজনে হিন্দু নাম নিয়ে নেব, স্থানীয় দাদারা পরিচয়পত্র তৈরি করে দেবেন, সেই পরিচয়পত্র নিয়ে বলবো আমি ভারতের নাগরিক, ভোট দেব, কাজের বাজারে ঢুকে পড়বো, আর আমাদের দেশের যুবক যুবতীদের কাজের বাজার সংকুচিত হবে। এটা চলতে পারে না, চলতে পারে না। এই নির্বাচনটা আমাদের কাছে স্টালিনগ্রাডের যুদ্ধ। ওই অশুভ শক্তি যারা অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, দলমত নির্বিশেষে। স্টালিনগ্রাডের যুদ্ধে ফ্যাসি বাহিনী পরাজিত হয়েছিল, লাল ফৌজ জিতেছিল। বামপন্থীদের কাছে একটা বিরাট আবেগের দিন, গৌরবোজ্জ্বল ইতিহাস। এবারের নির্বাচন পশ্চিমবঙ্গে স্টালিনগ্রাডের যুদ্ধ। অনুপ্রবেশকারীদের মদতকারী অশুভ শক্তির বিরুদ্ধে বাংলার বিবেকবান, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের লড়াই, এবং সে লড়াইয়ে জিতবে বাংলার শুভবুদ্ধি মানুষ সম্পন্ন মানুষ জিতবে, মানে বাংলা জিতবে। দিদিমণি বাংলা জিতবে বাংলা জিতবে বলে যে চিৎকার করছেন, সেই বাংলা নয়। যারা পশ্চিমবঙ্গের চরিত্র যাতে বজায় থাকে, যাতে সনাতনী মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে, ধর্মাচরণ করতে পারে, যাতে মাতৃশক্তির নিরাপত্তা বিঘ্নিত না হয়, যাতে এখান থেকে জঙ্গি সাডরাডি ধরা না পড়ে, লস্করে তৈবার স্লিপার সেল যাতে এখান থেকে ধরা না পড়ে, সীমান্ত যাতে কাঁটা তার দিয়ে ঘেরা থাকে, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট করতে পারি আমরা, তার জন্য এবারের নির্বাচন পশ্চিমবঙ্গে স্টালিনগ্রাডের যুদ্ধের মতো। বাঙালিকে, সনাতনীদের একজোট হয়ে ক্ষুদ্র রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলাকে বাঁচাতে, সন্তান সন্ততিদের বাঁচাতে ভোট দিতে হবে। না হলে কিন্তু আমার বাড়িতে তো কিছু হচ্ছে না, আমার সন্তান তো আছে দুধে ভাতে বলে যারা এখনো দরজা জানলা বন্ধ করে আছেন। ওই রবীন্দ্রনাথের কথা আছে না, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। তারা মূর্খের সঙ্গে বাস করছেন। 3 দশকও লাগবে না, তখন এই পশ্চিমবঙ্গে নিজেরা সংখ্যালঘুতে পরিণত হবে। এটাকে বিবেচনায় রেখে, মাথায় রেখে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।